আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি বর্তমান এই পরিস্থিতিতে যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনীতি বড়ই অদ্ভুত এক গোলক ধাঁধা। সময়ের সাথে সাথে এর রূপ, রং এবং গতিপথ এমনভাবে বদলায় যা সাধারণ মানুষের কল্পনারও অতীত। একটু পেছন ফিরে তাকান। গত 5 আগস্টের পর দেশের চিত্রটা কেমন ছিল? একটি অভাবনীয় গণ অভ্যুত্থান, ক্ষমতার পালাবদল এবং তারপর শুরু হলো এক চরম রাজনৈতিক শূন্যতা তৈরির বড় প্রক্রিয়া। এই অভ্যুত্থানকে কেন্দ্র করে, বিশেষ করে জুলাই আগস্টের ঘটনা প্রবাহকে পুঁজি করে সারা দেশে এমন এক মামলার সুনামি বয়ে গেল, যার তোড়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের প্রতিটি উপজেলা, এমনকি প্রতিটি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যেন মুহূর্তেই হাও হয়ে গেলেন। এলাকাগুলো হয়ে পড়ল সম্পূর্ণভাবে আওয়ামী লীগ নেতাকর্মী শূন্য। তাদের সামনে তখন শুধু আত্মরক্ষার তাগিদ। কিন্তু দর্শক, সময় তো আর আসলে থেমে থাকে না। কালের চক্র অবিরাম ঘুরে। সেই ঘুরার সাথে সাথে আমরা এখন বর্তমান সময়ে কি দেখতে পাচ্ছি? চিত্রপট কিন্তু ধীরে ধীরে বদলাচ্ছে। যে নেতাকর্মীরা প্রাণ ভয়ে এলাকা ছেড়েছিলেন, তারা অত্যন্ত সতর্পণে ধীরে ধীরে নিজেদের এলাকায় ফিরতে শুরু করেছেন। এখন আপনার মনে একটা খুব স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে, এর পেছনে কি কোনো বড় বা বিশেষ সিগন্যাল আছে? দেশি বা বিদেশি কোনো অদৃশ্য শক্তির ইশারা কি এখানে কাজ করছে? দেখুন সুপ্রিয় দর্শক, রাজনীতিতে কানাঘুষা অনেক কিছুই থাকে। তবে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে যদি একটু গভীরে দৃষ্টি দেওয়া যায়, তবে মূল বিষয়টি কিন্তু কোনো গায়াবী সিগন্যাল নয়। মূল খেলাটা এখন ঘুরপাক খাচ্ছে আইনি লড়াইয়ের মাঠে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ক্ষমতা ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব স্পষ্ট করে একটি কথা বলেছিলেন। তিনি অডিও বার্তায় বলেছিলেন, আমি দেশে ফিরবো এবং আইনি লড়াই লড়ব। দর্শক, শুরুতে কথাটিকে অনেকেই হয়তো রাজনৈতিক বাগাড়ম্বর বা হতাশার প্রলাপ বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা চারপাশের ঘটনাবলীর দিকে একটু ভালো করে তাকাই, তখন কিন্তু ওই একটি বাক্যের গভীরতা আমাদের নতুন করে আবারও ভাবাচ্ছে। এখন সবচেয়ে বড় টুইস্ট বা চমকপ্রদ প্রশ্ন হলো, এই যে হাজার হাজার মামলা হলো, এই ভুয়া মামলার পাহাড় থেকে আওয়ামী লীগের জন্য এই আইনি লড়াই জেতা কি খুব একটা কঠিন হবে? আর যদি তারা এই আইনি লড়াইয়ের বৈতরণী পার হয়ে আবার রাজনৈতিকভাবে প্রত্যাবর্তন করে, তবে দেশের সাধারণ জনগণ, যারা কিছুদিন আগেই তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, তারা কি এই প্রত্যাবর্তন সাদরে গ্রহণ করবে? কিভাবে জনগণ তাদের গ্রহণ করবে? এই প্রশ্নগুলোই এখন রাজনৈতিক অঙ্গনে, আমি মনে করি, সব থেকে বড় রহস্য এবং জট তৈরি করে রেখেছে। এই রহস্যের জট খুলতে হলে আমাদেরকে একটু তথ্যের দিকে তাকাতে হবে। আমাদের আবেগের চশমাটা খুলে বাস্তবের মাটিতে পা রাখতে হবে। সম্প্রতি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই এবং আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলের একটি অনুসন্ধানী প্রতিবেদন আমাদের সামনে এমন কিছু গা শিউরে ওঠা তথ্য তুলে এনেছে, যা শুনলে আপনি নিজেই হয়তো হাসবেন, নয়তো কপালে হাত দিয়ে চিন্তার ভঙ্গিতে ভাববেন, আমরা আসলে কোথায় এবং কোন দেশে অথবা কোন সময়ে বাস করছি। দেখুন, পিবিআই সম্প্রতি 113টি মামলার তদন্ত করেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই মামলাগুলো কিন্তু সাধারণ কোনো মামলা নয়। তাহলে এগুলো কিসের মামলা? এগুলো সব সেই জুলাই অভ্যুত্থানের সময়কার ঘটনা নিয়ে দায়ের করা। এই 113টি মামলার মধ্যে 24টি মামলার বিন্দুমাত্র কোনো সত্যতা পিবিআই খুঁজে পায়নি। এর মধ্যে অন্তত 14টি মামলাকে তারা পুরোপুরি, যাকে বলে 100% ভুয়া বলে চিহ্নিত করেছে। এই মামলাগুলোতে আসামির সংখ্যা কত সেটা কি আপনারা জানেন? প্রায় 6,500। আর এর মধ্যে 5,500-এরও বেশি আসামি হচ্ছেন সম্পূর্ণ ভুয়া। অর্থাৎ মোট আসামির প্রায় 80 থেকে 85% মানুষের সাথে ওইসব ঘটনার দূর থেকে দূরে
কোনো প্রকার সম্পর্কও নেই। ভাবতে পারেন অবস্থাটা? মানুষের জীবন, মানুষের স্বাধীনতা নিয়ে আসলে কেমন ছিনিমিনি খেলা হচ্ছে। দর্শক, সিলেটের কোম্পানিগঞ্জের একটা ঘটনার কথা ধরুন। দশম শ্রেণীর এক ছেলে তার মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল এবং রাস্তায় একটা অটোরিকশার সাথে তার সংঘর্ষ হয় এবং সে আহত হয়। এটা কিন্তু একটা নিছক সড়ক দুর্ঘটনা। কিন্তু অবাক করার বিষয় হলো সেই ছেলের মা থানায় গিয়ে একটা হত্যা চেষ্টা মামলা ঠুকে দিলেন। মামলায় আসামি করা হলো স্থানীয় রাজনৈতিক নেতা সহ অজ্ঞাত আরো অনেককে, এবং দাবি করা হলো যে তার ছেলেকে নাকি যেভাবেই হোক গুলি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আরেকটি ঘটনা আপনাদের শোনাতে চাই। ঢাকার উত্তরার কথা যদি বলি, সেখানে এক মামলার এজাহারে বলা হলো 20 বছরের এক তরুণ অভ্যুত্থানের সময় নিহত হয়েছে। অথচ পিবিআই যখন তদন্ত করতে গেল, তখন পিবিআই এর তদন্ত কর্মকর্তা ওই ঠিকানায় গিয়ে দেখলেন সেই নিহত তরুণ দিব্যি বেঁচে পড়তে আছেন। একজন জ্যান্ত মানুষকে মৃত দেখিয়ে মামলা দায়ের করে দেওয়া হলো। এমনকি গাজীপুরে পরকীয়ার জেরে খুন হওয়া এক সাধারণ মানুষের মামলার প্রধান আসামি করা হয়েছে খুদ শেখ হাসিনাকে। আমি হাসছি এর জন্য, কারণ পরকীয়ার মামলায় শেখ হাসিনা আসামি, আবার সেই মামলা নথিভুক্ত হয়েছে দেশের গণ অভ্যুত্থানের মামলার অংশ হিসাবে। একবার চিন্তা করে দেখুন, দেশের যে কাঠামো, বিচারিক ব্যবস্থা, এই মামলার প্রক্রিয়া, সেগুলো আসলে যেই সময় মামলাগুলো দায়ের করা হয়েছিল তখন কোথায় গিয়ে ঠেকেছিল। অর্থাৎ আপনি যাই করুন না কেন, আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তাদের নেতাকর্মীদের নামে মামলা দিতেই হবে। তাদেরকে দেশের মাটিতে রাখা যাবে না, অথবা এলাকায় রাখা যাবে না। এলাকা থেকে তাদেরকে সরিয়ে ফেলতে হবে। কারণ তারা যদি এলাকায় থাকে তাহলে সাধারণ মানুষের মনস্তত্ত্বের মধ্যে একটা পরিবর্তন হয়তোবা 5 আগস্টের কিছুদিন পরেই চলে আসতো। তাই এই মুখ্য উদ্দেশ্য সফল করার জন্য, যে যার ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য বেহুদা, ভুয়া, বানোয়াট মামলা সে সময় ঠুকে দিয়েছিলেন। কিন্তু এখন রহস্যের জট খুলছে। ধীরে ধীরে সব সত্য কিন্তু সামনে আসছে। একে একে প্রমাণিত হচ্ছে এই মামলাগুলো কতটা সত্য, কতটা ভুয়া, এবং মামলাগুলোর উদ্দেশ্য কি। সুপ্রিয় দর্শক, এখন একটু দার্শনিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন। যখন একটি দেশের বিচার ব্যবস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এমন হাস্যকর, ভিত্তিহীন এবং আষাঢ়ে গল্পের মতো মামলার পাহাড় জমতে থাকে, তখন সেই মামলাগুলোর ভবিষ্যৎ আসলে কি হয়? আদালতের কাঠগড়ায় যখন এই মামলাগুলো উঠবে, তখন কি পুলিশের এই তদন্ত রিপোর্টগুলো গায়েব হয়ে যাবে, হারিয়ে যাবে? কখনোই না। বরঞ্চ এই ভুয়া মামলাগুলোই কিন্তু কাঠগড়ায় আওয়ামী লীগের নেতাদের জন্য, আমি মনে করি, সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়াবে। সাক্ষী প্রমাণ যখন ডাহা মিথ্যা প্রমাণিত হবে, জ্যান্ত লাশ যখন আদালতে হেঁটে আসবে, তখন বিচারকের সামনে এই মামলাগুলো কোনোভাবেই টিকবে না। টিকানোর কোনো পদ্ধতিও নেই। শেখ হাসিনা বা তার দলের নেতারা যে আইনি লড়াইয়ের কথা বলছেন, এই ভুয়া মামলার কারিগররাই কিন্তু সেই লড়াইয়ের পথটাকে, আমি মনে করি, এখানে তাদের জন্য পুরোপুরি এবং সম্পূর্ণভাবে মসৃণ করে দিচ্ছেন। আর ঠিক এখানেই চলে আসে জনগণের যে মনস্তত্ত্বের বিষয়টির কথা বললাম, সেই বিষয়টি। সাধারণ মানুষ কিন্তু বোকা নয়। তারা হয়তো সাময়িকভাবে আবেগে তাড়িত হয়, হয়তো কোনো এক গণজাগরণের স্রোতে তারা গা ভাসায়। কিন্তু দিন শেষে যখন তাদের চোখের সামনে যে সত্য রয়েছে, সেই সত্যর আবরণ উন্মোচিত হয়, যখন মিথ্যার মরীচিকা তাদের সামনে থেকে কেটে যায়, যখন তারা ঠিকই নিজেদের লাভ ক্ষতির হিসাব মেলাতে পারে, এই যে জুলাইয়ের পবিত্র রক্ত, যে সেন্টিমেন্টকে পুঁজি করে একদল মানুষ এখন মামলা বাণিজ্য ফেদে বসেছে, ব্যক্তিগত শত্রুতা মেটাচ্ছে, পাওনাদারকে শায়েস্তা করছে, এগুলো কি সাধারণ মানুষের চোখ এড়িয়ে যাচ্ছে? একদমই না। মানুষের ভুল ভাঙতে শুরু করেছে এবং তারা বুঝতে পারছে যে ন্যায়ের নামে আসলে কি ধরনের
অন্যায়কে বর্তমান সময়ে প্রশ্রয় দেয়া হচ্ছে। একটি কথা সবসময় মনে রাখবেন, কোন একটি পবিত্র বা মহৎ উদ্দেশ্যকে যখন ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তখন তা একসময় বুমেরাং হয়ে নিজের দিকে কিন্তু ফিরে আসে। সুপ্রিয় দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের সেন্টিমেন্টকে পুঁজি করে আওয়ামী লীগকে অনন্তকাল আটকে রাখার যে রাজনৈতিক কৌশল, এই সীমাহীন মামলা বাণিজ্য এবং ভুয়া মামলার কারণে তা আজ কিন্তু সাধারণ মানুষের কাছেই চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষ এখন এই নিপীড়নের বিরুদ্ধে মনে মনে হলেও কিন্তু প্রশ্ন তুলছে। আর এটাই কিন্তু আমি মনে করি আওয়ামী লীগের জন্য রাজনৈতিক ময়দানে প্রত্যাবর্তনের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। কারণ যখন আইনি লড়াইয়ে তারা নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারবে, যখন এই ভুয়া মামলার তাসের ঘর একদম পুরোপুরিভাবে ভেঙে চুরমার হয়ে যাবে, তখন জনগণ কিন্তু তাদের ফেরাটাকে আর আগের মতো কখনোই ঘৃণার চোখে দেখবে না। বরং এক ধরনের সহানুভূতি বা সিম্পেথি তখন জনগণের মধ্যে কাজ করবে এবং তারা সাদরে আওয়ামী লীগকে মাথা পেতে নেবে। এর বাস্তব প্রমাণ আপনি একটু চোখ কান খোলা রাখলেই দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, আজকাল খেয়াল করে দেখবেন, রাস্তায় হঠাৎ করে যদি আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের দু চারটি ঝটিকা মিছিল বের হয়, সাধারণ মানুষ কিন্তু আর আগের মতো ক্ষোভ নিয়ে তেড়ে যাচ্ছে না। অর্থাৎ 5 আগস্টের ঠিক পরের কয়েকটা দিন বা মাসের পরিবেশটা একটু স্মরণ করুন। তখন কেউ জয় বাংলা স্লোগান দিলে বা রাস্তায় নামার চেষ্টা করলে যে গণপিটুনির বা মব জাস্টিস পরিস্থিতি তৈরি হতো, আজ কিন্তু সেই পরিবেশ কোথাও দেখা যাচ্ছে না। মানুষ হয়তো নীরব থাকছে, হয়তো দূর থেকে দেখছে, কিংবা অনেকেই মনে মনে চাইছে যে রাজনীতিতে একটা ব্যালেন্স কিংবা ভারসাম্য ফিরে আসুক। একচেটিয়া কিছুই যে দেশের জন্য মঙ্গলজনক নয়, এই উপলব্ধির জায়গাটা মানুষের ভেতরে কিন্তু তৈরি হচ্ছে এবং এই মামলাগুলো সেই উপলব্ধির জায়গাটা আরো পরিষ্কার করে দিচ্ছে। সুতরাং পরিশেষে একটা কথাই বলতে চাই, ইতিহাস বড়ই নির্মম, সে কাউকে ক্ষমা করে না। সত্য যখন নগ্ন হয়ে মানুষের সামনে এসে দাঁড়ায়, তখন মিথ্যাকে জায়গা অবশ্যই ছেড়ে দিতে হয়। এই ভুয়া মামলার মহোৎসব হয়তো সাময়িকভাবে কাউকে জেলে আটকে রেখেছে বা এলাকা ছাড়া করেছে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি কিন্তু জনগণের সামনে এক নতুন রাজনৈতিক মেরুকরণের পথ তৈরি করে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই। আর আগামী দিনের রাজনীতি হয়তো আমাদের জন্য এমন কিছু বিষয় জমিয়ে রেখেছে, যার মঞ্চায়ন এই ভুয়া মামলার ধ্বংসস্তূপ থেকেই শুরু হবে। এবং সেটা আর কিছুই নয়, আমি নিঃসন্দেহে নির্দ্বিধায় বলতে পারি, সেটা হচ্ছে আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দল, একটি বৃহৎ সংগঠন, যারা বাংলাদেশ গড়ার পেছনে মহান মুক্তিযুদ্ধের যাদের অবদান সীমাহীন, সেই রাজনৈতিক দলের এই দেশের রাজনৈতিক মাটিতে সগৌরবে প্রত্যাবর্তন। আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক, বিপক্ষে হোক, ভালো হোক, খারাপ হোক, এমনকি আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, এর পাশাপাশি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।